শেষ পর্যন্ত আপনাদের মাঝে এসেছে। এরপরে খেলা আছে সম্ভবত মহিলাদের একটা ফুটবল খেলা। তারপর আমার নিজ গ্রামে একটা বড় বৈঠক আছে, শুধু আমার গ্রাম বা আমার আগের 1 নম্বর ওয়ার্ড, সেখানে যাব। তো যা হোক, অনেক সময় হয় কি আল্লাহ পাক তো আমরা নির্ধারণ করে দেয় না কোথায় যাব, কি করব, কি খাবো, যে কারণে হয়তো অনেক সময় এটা হয়ে যায়। আমি কিন্তু সবটাকে খুব সহজভাবে মেনে নিই। তো যাই হোক, যে কথা আমি বলার জন্য আমি আপনাদের সামনে চেষ্টা করব সেটি হল এই যে আপনারা শিক্ষক, আমি কিন্তু শিক্ষক পরিবারের সন্তান। আমার দাদা আজ থেকে 125-30 বছর আগে শিক্ষকতা করতেন এবং একটা স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য, মুসলমানরা তখন ছিল না। আমার দাদা 3 সন্তানের শিক্ষক, একই সাথে আমার আব্বা, বড় চাচা, দাদা শিক্ষকতা করেছেন। আমার সর্বশেষ ছোট চাচা চোখের এই সত্যি ভালো একটা স্কুল, তার অঙ্কের টিচার ইবাদুল মাস্টার, খুব নাম করা অঙ্কের টিচার ছিলেন। শিক্ষকদের অবস্থান সবার উপরে আমার কাছে। আপনারা আমার কাছে সবচেয়ে সম্মানের ব্যক্তি, পূজনীয় ব্যক্তি। আর শিক্ষকদের কাছে আমি যে ভালোবাসা পেয়েছি, আমার জীবনের গল্প মাঝে মাঝে বলি না, ছাত্রকে শিক্ষক এত ভালোবাসতে পারে, এটা আমার জীবনে সেটা আমি দেখেছি। এবং শিক্ষক যদি আমাকে এত ভালো নাই বাসতেন, তাহলে আমি আজকে হাবিব হয়ে আপনাদের মাঝে কিন্তু আসতে পারতাম না। তাহলে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বো না, আমি আব্দুল জব্বার হব, মাহবুবুন নবী হব, কী সব শিল্পী আছে না বড় বড়, সেইটা হওয়ার জন্য আমি চেষ্টা করতেছিলাম। ইন্টারমিডিয়েট আমার খাতা কালি পড়ে নষ্ট হয়ে গিয়েছিল বলে 2 ঘন্টার পরীক্ষা 72-এ আমি লেখাপড়া করবো না। একজন মেঠো উস্তাদকে ধরে গান শেখা শুরু করলাম, কান অনুগিরে কি সিন্ধু পার এই দিয়ে। আব্বা বললেন তোমার গান শিক্ষা লাগবে না। আমার আব্বা ধর্মীয়ভাবেই ছিলেন, আমার নানা হাজি ছিলেন, হজ করতে গিয়েছেন, নানার ফিরে আসেন নাই। প্রথম ফ্লাইট যখন চালু হলো তখন আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নানাকে বললাম নানা আমাদের ঘড়ি আনবেন, দিল ধমক। এবং যখন চাঁদে গেল না এরা, যাওয়ার পরে নানাকে বললাম নানা চাঁদে তো গেছে এরা, যা বাড়তে বেরো, চাঁদে মানুষ যেতে পারে নাকি। সেই নানা ফিরে আসেন নাই আর। দুনিয়ার মহব্বত চেষ্টা করেছেন সব দিক থেকে, ধর্মীয়ভাবেও আমার ফ্যামিলিগতভাবে। আমার নানাও মাস্টার ছিলেন। তো যা হোক, আমার বাড়িতে এখনও মাস্টার, আমার ছোটবার বউ কলেজের টিচার, আমার ফার্স্টের বউ কলেজের টিচার, আরেক ফার্স্টের বউ কলেজের টিচার, আমার ছোটো বোন একটা কলেজের ভাস্তি কলেজের স্কুলের টিচার। মানে শিক্ষক পরিবারই আমি সন্তান। এই জন্য আমি মনে করি যে শিক্ষকদের সম্মান সবচেয়ে বেশি হওয়া উচিত। আপনাদের যে আন্দোলন করে, কোনো আন্দোলন হলে আমাকে নিয়ে যায় সেলিম ভূঁইয়া, সে আমার অত্যন্ত প্রিয় একটা মানুষ। এখন তার চাকরি চলে যাওয়ার পরে সে এখন উকালতি করে। এবার নমিশন ছেলে পায়নি মানে না, খোকন দাবি করছে, কথাটা আপনারা তো বলেন আমাদের শিক্ষকদের মধ্যে কাউকে নমিশন দেওয়া হয়নি। এখন এটা কতদূর সত্য তখন জেনে বুঝে বলছে। আমার মনে হয় আমাদের অবশ্যই আমরা রাজনীতি করি, তার ভিতরে শিক্ষকরা তো অনেকে আছেন না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, বেসরকারি সরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের একটা পর্যায়ে গিয়ে তারা রাজনীতি করেন, নমিশন পেলে ভালো লাগারই কথা। তো যাই হোক, আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, যা এই বাংলাদেশ না সারা পৃথিবীতে যা কেউ চিন্তা করেনি, আমি কিন্তু সেগুলো বাস্তবায়ন করেছি। কি যেমন বাংলাদেশের সমস্ত বাংলাদেশ মিলে যদি আপনারা দেখেন, সেখানে বোনেরা আছেন তাদের জন্য কথাটা আরও বলছি। বিশেষ করে কোনো মাদ্রাসায় মহিলা কি একটা কমিটির সভাপতি আছে? কেউ চিন্তা করতে পারে? আমি কিন্তু মহিলা 2টা মাদ্রাসায় মহিলা কিন্তু একটা কমিটির কোন প্রেসিডেন্ট, আমার আওতাপাড়া এবং চরের একটা, যে 2 জন মহিলা তারা সভাপতি। সারা বাংলাদেশ মিলে 6টা প্রতিষ্ঠানে 5 জন মহিলা এই বাংলাদেশে নেই। এটা আমার প্রথম কাজ, যে আমি শিক্ষাকে সেই জায়গায় নিয়ে চাই, মেয়েদেরকেও সেই সারিতে দাঁড় করাতে চাই। এরপর আপনারা তো এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তো সব ম্যাক্সিমাম, সরকারি 2-1 জন এসেছেন তারা হয়তো দেখার জন্য, কিন্তু দোষ তো এটি আমাকে জোর করে 2টি কলেজের সভাপতি বানিয়ে দেন অ্যাডহক কমিটি, আপনাদের মাননীয় ভাইস চ্যান্সেলর আমানুল্লাহ। একসাথে আমরা, আমাদের লুৎফর ডাক্তার, খুবই নাম করা ডাক্তার, তার বাসায় লুৎফর ওয়াইফ আর আমানুল্লাহর বান্ধবী। তো একটা ব্যাপারে ওর কলেজের একটা সমস্যা ছিল, তা আমরা সেখানে গেলাম।
তো সেখানে আলাপ আলোচনা হলো, হওয়ার পরে আমানুল্লাহ আমাকে বললো আরেকটা কারণ ছিল, দাসুরিয়া কলেজের আমার খুবই স্নেহের সুজন প্রফেসর, খুবই ভালো একজন শিক্ষক, ওর চাকরিটা খেয়ে ফেলেছিল আমাদের লোকজনই অন্যায়ভাবে। ওর চাকরিটা ফিরে পাওয়ার জন্যই আসলে আমাদের কাছে যাওয়া। শেষ পর্যন্ত সে আমাকে দুইটা কলেজে সে এই ম্যানেজিং কমিটির উনি সভাপতি বানিয়ে দিলেন। তো সেই সুবাদে আমার সেখানে ঢোকা। আর একটা স্কুলে আমার এলাকার নেভানো রাজু বেঁচে থাকলে হয়তো আমি ঢুকতাম না, সেখানে আমার ঢুকে আমি যেই জিনিসগুলো দেখেছি আর যেটা করেছি সেটি বলতে চাই যে আপনারা যা চান না, যা চিন্তা করেন না, আমি কিন্তু সেই কাজগুলি ইতিমধ্যে করেছি। যেমন কিছু কিছু বেসরকারি কলেজ আছে যেখানে এদের বোনাস দেয় না, হয়তো ছিল 25%, 30%। আমার ঈশ্বরদী মহিলা কলেজের আমি সভাপতি, আমি ওটা 50% করে দিয়েছি। আমার চলে যায় 1 মাসের বেতন তাদের হাতে দিলেও তো একটা মাস তারা অন্তত চলতে পারে। আমি ঘোষণা দিলাম যে ঠিক আছে 1 মাসের বেতন আমি দেব, ব্যবস্থা করলাম। পাশাপাশি ঘোষণা এর ভেতরে কর্মচারী বললো স্যার তাহলে আমরা কি অন্যায় করলাম, তোমাদের 1 মাসে দেবো। তো না 1 মাসের না, আমাদের 3 মাসের দেওয়া লাগবে। না প্রথমে 2 মাসের, না 3 মাসের। আচ্ছা ঠিক আছে মঞ্জুর। এরপরে আমি ঘোষণা দিলাম যে 1 মাসের বেতন তো কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে দিবে, আমি নিজে ব্যক্তিগতভাবে 20,000 টাকা দেব। যে শিক্ষক তাকেও এবং যে পরিচ্ছন্ন কর্মী তাকেও। আমি দাসুরিয়া কলেজে ইতিমধ্যে দিয়েছি। এই যে গত 15 তারিখে সাথে মহিলা 2জন শিক্ষক এবং একজন পরিচ্ছন্ন কর্মী রিনা রানী, তাদেরও 20,000 টাকা করে আমি দিয়েছি। এটা কি কেউ চিন্তা করছে? এর চেয়ে বড় যে চিন্তা আমি করেছি সেটি হলো এই যে হাই স্কুলের আমার সভাপতি, সেখানে আমি শিক্ষকদেরকে বললাম যে এই যে আপনাদের তো ফর্ম ফিল আপ হয়ে গেছে, এখন তো ক্লাস করবে না, আপনাদের ক্লাস কোচিং করান। এই কোচিংয়ের কারণে ছাত্রীদের কোনো টাকা দিতে হবে না, স্কুলকেও টাকা দিতে হবে না। কলেজের ক্ষেত্রে একই কথা বলেছি, এই যে মাঝখানে যে আপনারা শিক্ষা দিবেন, কষ্ট করবেন, এই জন্য আপনাদের যথোপযুক্ত সম্মানই আমি দেবো। অভিভাবক সদস্য আমাদের রূপদলের সেক্রেটারি রকি, ও বললো যে আমি অ্যান্ড্রয়েড ফোন দেবো, যে কয়টায় পাক না কেন। আমি ঘোষণা দিলাম গোল্ডেন পেলে তাকে আমি ল্যাপটপ কিনে দেবো। আমার ওই স্কুলে পেয়েছে, ল্যাপটপ কিনে দিয়েছি না শুধু সমস্ত গার্জিয়ানকে ডেকেছি, এবং এখানে যেমন আছে সমস্ত কলেজের প্রিন্সিপাল এসেছে, সমস্ত হাই স্কুলের হেডমাস্টার এসেছে, সমস্ত মাদ্রাসার সুপার এসেছে, প্রাইমারি স্কুলের শিক্ষক এসেছে। বড় সুন্দর একটা প্যান্ডেল করে সেখানে সেটা উপহারটা তাদের হাতে পৌঁছে দিলাম। আমি কিন্তু সেগুলো অলরেডি করেছি। যে কোনো বলবো যে বিএনপি যতবার ক্ষমতা এসেছে ততবারই কিন্তু শিক্ষকদের, আপনারা এই যে যারা বেসরকারি স্কুলের শিক্ষক, বিএনপি কিন্তু 10%, 15% করে কিন্তু আপনাদের যে সরকারি পক্ষ থেকে, এখন তো 100%ই দেয় নাকি? আগে তো বেসরকারি এমপি ভুক্ত 100%, আগে তো 100% ছিল না। আপনারা আন্দোলন করেছেন, সেই আন্দোলন আমিও গিয়ে ভুক্ত করেছি। বিএনপিও আপনার শিক্ষা ক্ষেত্রে অনেক কিছু অবদান রাখতে চায়। আজকে বাংলাদেশে এত বিশ্ববিদ্যালয় দেখছেন বেসরকারি। আগে আমরা যখন পড়েছি কয়েকটা, ঢাকা, চিটাগাং, রাজশাহী, কয়েকটা, আর ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। তারপর তো আস্তে আস্তে বিশ্ববিদ্যালয় সরকারি হলো। কিন্তু বেসরকারি যা বিশ্ববিদ্যালয়, এটা বিএনপি আমার শুরু হয়েছে। এই যে শিক্ষার প্রসার লাভ ঘটেছে কিন্তু বিএনপির সময়। এই জন্য শিক্ষকদের যদি মজুরি না দেয়, এই যে শিক্ষকদের বেতনের পরে কি 1,000 টাকা হলো বাড়ি ভাড়া, 1,000 বাড়িতে মুরগির ঘরের ভাড়া হয় না। এই যে শিক্ষকদের প্রতি যে অবমাননা, অসম্মান, এটা ঠিক না। অবশ্যই শিক্ষকদের যে কাঠামোর মধ্যে আপনারা আছেন বেতন স্কেলের মধ্যে, আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আমার দলকে যদি সুযোগ দেন, আমি সর্বপ্রথমে আমার বক্তব্যের 2টি কথা আমি বলবো। আমার প্রথম কথা থাকবে যে বাংলাদেশে যারা প্রতিবন্ধী যারা আছে, এই প্রতিবন্ধীদের জন্য একটা ব্যবস্থা করতে হবে। আমি যেমন শুরু করেছি, কোনো প্রতিবন্ধীর বাবা মা যেন মনে না করে আমার সন্তান আমার বোঝা, সেই কাজটা আমি শুরু করেছি। প্রথম বক্তব্য সেটা থাকবে। তাকে এরা খুবই অসহায়। আমি কালকেও গেছিলাম যে এতে একদম তো একটা প্রতিবন্ধীকে দেখলাম, চোখে দেখে না, কানে হয়তো ঠিক শুনে কিনা যায় না। আমার বড় বোনের নাতি একটা ওরকম ছিল, মারা গেছে। আমার একটা সন্তান ছিল আল্লাহ দান, সেও মারা গেছে। এদের আর
শিক্ষক সমাজকে সবচেয়ে সম্মানিত করার জন্য তাদের আলাদা বেতন কাঠামো যেন বেশি করে তারা পেত। আপনি সর্বসাকল্যে যখন একটা কলেজ থেকে আপনারা বিদায় নিতেন কত 50-55 হাজার টাকা বেতন মানে সর্বশেষ আপনাদের। তা হাই স্কুলে যখন ঢোকে তখন 12-13 হাজার টাকা তাদের বেতন। কী হয় তাদের? একটা রাজমিস্ত্রি হাজিরা 1100 টাকা, কাঠমিস্ত্রির হাজিরা 900 এরকম টাকা। আর একটা শিক্ষক যদি 12,000 টাকা হিসাব করে 500 টাকাও ডেলি হয় না। এর ভিতরে আবার বেসরকারি অনেকগুলি স্কুল আছে, হাই স্কুল, সেখানে অনেক ছাত্রছাত্রী, সেখানে আবার শিক্ষক নেই। হয়তো ক সেকশন আছে, খ সেকশন আছে, বা ক সেকশন আছে, খ সেকশন খুলতে পারে একটা অনুমোদন বোর্ড দেয়। অনেক ক্ষেত্রে শর্ত দিয়ে দেয় যে নিবন্ধিত শিক্ষক যারা সেখান থেকে শিক্ষক দেব, কিন্তু বেতন দেব না, নাকি স্কুল কর্তৃপক্ষকে বেতন দিতে হবে। এটা অনেকে অ্যাফোর্ড করতে পারে না। তখন তারা আবার করে কি কিছু পার্ট টাইম শিক্ষক নেয়, তাদের বেতন বলা হয় 3,000 বা 5,000 টাকা দেব। আমি জেনে বলছি, এমন প্রতিষ্ঠান আমি দেখেছি ওই শিক্ষকের নামে 3,000 টাকা লিখে রাখে, বেতনটা কিন্তু শিক্ষককে দেয় না, ওটা প্রতিষ্ঠান হেড কিন্তু খেয়ে ফেলে। তা আমি যাদেরকে আমি দায়িত্ব দিয়েছি যতগুলি প্রতিষ্ঠান, ঈশ্বরটির সমস্ত প্রতিষ্ঠানে আমি 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 যেভাবে বলেছি এবং যাচাই বাছাই করে শর্তই দিয়েছি যে গভর্নিং বডির সভাপতি হওয়ার উদ্দেশ্য আগে ছিল। আমি সেটা প্রশ্ন করেছিলাম আমাদের একটা কলেজে যে বলেন তো কেন হতে চায়? সঠিক পথে উত্তর দিতে পারেন না। আমি উত্তর দিতে পারলে চকলেট দেবো 1 প্যাকেট করে, যে প্রথম দিতে পারবেন। না কেন হয়? যে গভর্নিং বডির সভাপতি হওয়ার উদ্দেশ্য যে নিয়োগ এই টাকা ভোগ করার জন্য, ভাগ করে খাওয়ার জন্য। আমি বলেছি যারা সভাপতি হবে সিদ্ধান্ত নিয়ে আসতে হবে যে এখানে আমাকে দিতে হবে, এখানে কিছু নেওয়া যাবে না। যতগুলি করেছে সবগুলি কিন্তু তাই। ওই ধরনের একটা স্কুল এরকম আছে, দেয় না। তাহলে ঠিক আছে, ওই শিক্ষক তাহলে কেন স্কুলে পড়ায় এই কারণে, কলেজেও কিন্তু এরকম সিস্টেম আছে, আমি সরকারি কলেজ দেখেছি। ওই স্কুলে যে সে শিক্ষকতা করে সে কিছু প্রাইভেট পড়াতে পারে, এই কারণে কিন্তু সে ওই পড়ায়, সে টাকাটা কিন্তু দেয় না। তা আমি বলছি যে ঠিক আছে, ওই টাকা করে আমি আমার ব্যক্তিগত পকেটে 5,000 টাকা দেবো। তাও তো ওর একটা হলো যে আমি 5,000 টাকা পাচ্ছি। আমি এটাও চালু করেছি আমার কথা শিক্ষার মানকে সামনে রাখার জন্য। আমি যখন এই ঈশ্বরদী কলেজ মহিলা দাসুরিয়া কলেজ যখন প্রথম ফার্স্ট ইয়ার শুরু হলো, অনেক ছাত্রীরা অনেক, এখানে অনেক ছাত্ররা, আমি তাদের কাছে গিয়ে কথাবার্তা, আমি আগে 2-1 বার গেছি, এদের সাথে সামনে যাইনি, নতুন আসে। তা আমি বললাম যে তোমরা আমাকে একটা বিপদে ফেলার কথা বলো, আমাকে তোমার বিপদে ফেলতে চাও? ওরা বলে না, বিপদে ফেলতে চায় না। আমি বলো না আমাকে তোমরা বিপদে ফেলতে চাও, সাহস করে বলো। তো কয়েকদিন বলে হ্যাঁ আমরা আপনাকে বিপদে ফেলতে চাই। বিপদটা হলে এই তোমরা ভর্তি হলে এখন থেকে এত বেশি করে ভালো করে লেখাপড়া করবা, শিক্ষকের কথা শুনবা, বাবা মাকে শ্রদ্ধা করবা, অন্য সময় নষ্ট না করে লেখাপড়া ভালো করে করবা। লেখাপড়া ভালো করে তখন তোমরা 2 বছর পরে এইচএসসি পাস করবে, তোমরা এই কলেজ থেকে 20-25 গোল্ডেন পাওয়ার চেষ্টা করো। তো তোমরা গোল্ডেন পেলেই তো আমি বিপদে পড়বো, তো ল্যাপটপ তো আমাকে কিনে দিতে হবে, যেহেতু আমার গোল্ডেন আছে। তোমরা গোল্ডেন পাও, আমি ট্রাকে করে নিয়ে এসে তোমাদের ল্যাপটপ বিতরণ করব। এইভাবে কিন্তু আমি যেগুলি প্রতিষ্ঠানে আসি সেই প্রতিষ্ঠানগুলিতে আমি বলে দিচ্ছি আমার ঘোষণা, কিন্তু কিছুটা কাজ হচ্ছে। আজকে সকাল না, কালকে প্রিন্সিপাল সাহেব মনে করে আমি কী অবস্থা, নাহলে আপনাদের আমি বোনাস দেবো, আলাদা কিছু দেবো, কিন্তু রেজাল্ট আমি চাই। কত বড় সেদিন আমি আইন শৃঙ্খলা মিটিংয়ে পাবনা আমি জেলা আহ্বায়কের সদস্য, তো ধরেন সেখানে তো সবচেয়ে চৌকস অফিসার এখান থেকে সব বিশেষ ক্যাডার, এসপি, ডিসি, আপনার সেনাবাহিনীর লোকজন, সিভিল সার্জন সব। তা আমি একটা প্রশ্ন করেছিলাম যে এই প্রশ্নের উত্তর দিতে পারলে আমি আপনাদেরকে বড় ধরনের পুরস্কার দেবো। সবার দেশ প্রশ্ন করলেন। আমি বললাম দেখেন একটা উত্তর এলো, এই প্রশ্নটা এই যে বিভিন্ন কলেজে অনার্স কোর্স খোলা হচ্ছে, বিভিন্ন সাবজেক্ট খোলা, 2 সাবজেক্ট 3 সাবজেক্ট খোলা হচ্ছে, ইতিহাস হোক, বাংলা হোক, হিস্ট্রি হোক, যাই হোক আর কি। এই যে অনার্স কোর্স খোলার কারণটা কি, উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন বড় একদম সবার উদ্দেশ্যে বললাম, কেউ উত্তর দিতে পারলো না।
তো আমার পাশে ছিল, আমি ডান পাশে জেলার প্রশাসক ছিল মফিজুল ইসলাম, ওর ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাশ করা, একটা মেধাবী, সবার চেয়ে একটা মেধাবী, একদিকে বুয়েট ইঞ্জিনিয়ার, আবার একদিকে বিসিএস দিয়ে জায়গায় আসছে। তাহলে কানে জোর করে সাহসকে তা বল না, কানে কানে আমাকে শুধু বলতে টাকা। তখন আমি ব্যাখ্যা বলে, হ্যাঁ এই যে সব কলেজ, আমার দাসুলিয়া কলেজ অনার্স আছে, আমার মহিলা কলেজ আছে, হ্যাডম দেখানোর ক্ষমতা দেখানো, আমি অনার্স খুলে দিলাম। কলেজে গেলাম না কোনোদিন, আমি অনার্স ক্লাস বুঝলাম। কিন্তু এই যে অনার্স খোলার একটা অনার্স একটা খুলতে হলে, সাবজেক্ট খুলতে হলে মিনিমাম 7 জন শিক্ষক লাগে, তাই না? আমি দেখছি দাসুলিয়া কলেজ, শুধু মহিলা কলেজ, শিক্ষক আছে 7 জন, একজনও ছাত্র নেই। ধরেন শিক্ষক আছে 2 জন ছাত্র, ওই শিক্ষকের আসে না। তাহলে শিক্ষক কেন নিয়োগ দিল? ওই যে শিক্ষক নিয়োগ দিল 5-7-10 লাখ করে টাকা, এই টাকা খাওয়ার জন্যই এদেরকে নিয়োগ দিয়েছে এবং ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। এখন তারা না পারে অন্য জায়গায় যেতে, টাকাগুলো থেকে দিয়ে ফেলেছে। এই যে অনৈতিক, আল্লাহ যদি সুযোগ দেয় এই শিক্ষা ক্ষেত্রে এই অনৈতিকতা ওরা আমরা এই পর্যন্ত তুলে দেওয়ার চেষ্টা করবো। যেতে লাগলো, আবার ধরে নিয়ে আসলো, আবার গেলাম, আবার ধরলো। তারপরে লোকাল আমার কোম্পানির সুধা ভাই বললেন যে তোমরা এখানে থাকো, সিধু ভাইয়ের মাধ্যমে আমাদের ইন্ডিয়ান ট্রেনে দেবো, নাম্বার দেবো। প্রথম দেয় না, খালি আমাদের খাটায়, ওই সরাঘাট থেকে নিয়ে আসে, ওখানে রাখি, পার করে দেয়। পরে বিদ্রোহ করলাম যে না, আমরা ইন্ডিয়ায় যাবো। ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়া যে কিছু ক্যাম্পে আমরা ট্রেনিং শুরু করলাম, 7-10 দিন ট্রেনিং দেওয়ার পর যখন হায়ার ট্রেনিংয়ে পাঠাবে, তখন বললেন যে আপনার দেশের ভিতরে চলে যান, যুদ্ধ শুরু হবে। চলে আসলাম। আমি কিন্তু সার্ভিস জানি, আমার গেজেটে সব আছে। কেন আমি জানি? যাইনি সভাপতি মুক্তিযোদ্ধা সার্টিফাই করবেন, তিনিই তো মুক্তিযোদ্ধা না আমার জানা মতে, এই জন্য আমি আসিনি। 20,000 করে টাকা নিয়ে যাচ্ছে। আমি আর কিছু না হলে এই কাজটা করব, আল্লাহ যদি আমাকে সুযোগ দেন। ভুয়া মুক্তিযোদ্ধা খুঁজে বের করব, ও মরে গেলেও কবর থেকে হিসাব নেওয়া হবে এবং ওর সম্পদ বিক্রি করে টাকা দেওয়া হবে, গরিব মানুষকে দেওয়া হবে। যেটা ম্যাডাম জিয়ার আমরা বলতে গিয়ে বলেছিল যে আমার ম্যাডাম জিয়াকে যে অন্যায়ভাবে সাজা দিয়েছিল বিচারপতি আখতারুজ্জামান, ওই দিনই আমার 2টা টক শো ছিল। ওই দিনই বললাম যে ম্যাডাম খালেদা জিয়াকে সাজা দেওয়ার মতো কোনো কন্টেন্ট এখানে নেই, মানে কোনোভাবে জড়িত না এটা। তো পৃথিবীর কোনো আদালতে 1 সেকেন্ড কোনো সাজা দিতেন না। তাই বিচারপতি আখতারুজ্জামান, আপনাকে বলবো যে আপনি বাড়িতে যাবেন, বাড়িতে আপনার মা যদি বেঁচে থাকেন তো জিজ্ঞাসা করেন, আম্মা আমি তো এরকম একজন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, 73 বছর বয়স্ক ভদ্র মহিলা, নিজে কাপড় নিজে পরতে পারে না, তার মতো মানুষকে আমি সশ্রম কারাদণ্ড দিয়েছি, 5 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছি, জরিমানা করেছি। তো আম্মা আমার এই যে রায় সম্বন্ধে আপনার অভিমত ব্যক্ত করেন। তা আপনার মা বেঁচে থাকলে বলবেন, তোমার মতো বিচারপতিকে পেটে ধারণ করে আমি গর্ব অনুভব করতাম। আজকে তুমি যে জঘন্য কাজটা করেছো, তাতে আমি মনে করি তুমি একটা কুলাঙ্গার সন্তান। তোমার মতো কুলাঙ্গার সন্তান পেটে ধারণ করে একটু অন্যায় করেছি, এইটা হলো আমার অপরাধ। কন্টেম্প্ট অফ কোর্ট, আমাকে সাজা দেবে, দাও। আর ম্যাডাম খালেদা খুব অসুস্থ, তখন প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, ম্যাডাম খালেদা যে কোনো মুহূর্তে আমাদের ছেড়ে চলে যেতে পারেন। তো বিচারপতি আখতারুজ্জামান, আপনি অন্যায়ভাবে সাজা দিয়েছেন, সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাচ্ছেন না। যদিও আমি একবার বলেছিলাম ম্যাডাম খালেদা জিয়াকে বিদেশে পাঠান, বলেছেন যে বিদেশে পাঠালে আদালত যদি চায় তাহলে আমি ফেরত দেবো কীভাবে, হাজির করবো কীভাবে। আমি বলেছিলাম যে আমরা যখন জামিন নিয়ে আসি কোর্ট থেকে, জামিনদার থাকি, অত টাকা দিতে হয়, জমা দিতে হয়। তো ম্যাডাম খালেদা জিয়াকে আগামীকাল পাঠান, আমি জেলখানায় চলে যাব। উনি যতদিন না আসবেন ততদিন আমি জেলখানায় থাকবো। শেষ পর্যন্ত কোনো কারণে উনি নাই আসেন, তার জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ড হয়, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবেন, আমার পরিবার পক্ষের থেকে আবেদনও করবে না। আমি হাসতে হাসতে ফাঁসির রশি গলায় নিয়ে আমি ঝুলে আমি পৃথিবী ত্যাগ করব। তো ম্যাডাম খালেদা জিয়ার জন্য চিকিৎসা না পাওয়ার কারণে তার কোনো ধরনের ক্ষতি যেন না হয় এবং যেদিন কলঙ্কিত না হয় বলে আমি পরবর্তী ওই এইতে বললাম প্রেস ক্লাবের সামনে যে বিচারপতি আখতারুজ্জামান, আপনার কারণে ম্যাডাম খালেদা জিয়া আজকে মুক্তিপথ যাত্রী। তো আপনাকে আমি আজকে বলছি পরিষ্কার কথা যে আপনি এত বড় অন্যায় করেছেন, এই অন্যায়ের কারণে আওয়ামী লীগ যতদিন ক্ষমতা থাকবে ততদিন আপনি বেঁচে থাকবেন, যেদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না সেদিন আপনাকে মরতে হবে। এই 2টা অপরাধে কোর্ট আমাকে সৌমতি করলো, মাননীয় উচ্চ আদালত। আমি গেলাম না। তারপর দিন আবার করলেন, 2 দিন পরে আমি আবারও গেলাম না। তার আগে বলে রাখি যে আমাকে 2015 সালে 12 জনের টক শো থেকে ধরে নিয়ে আসলো। 2000 গাড়ি ভাঙচুরের মামলা, কয়েকটা মামলা দিল।
এবং বিগত সরকার সর্বপ্রথম ওই মামলায় আমাকে সাজা দিয়েছে, আমার সাথে সাধারণ ভাই লিঙ্কন সহ 15 জনকে। আপনারা দেখেছেন টেলিভিশনে হেডলাইন শুনেছেন যে হাবিব শাহজাহান লিঙ্কনের 4 বছরের সাজা এবং নির্বাচন অযোগ্য ঘোষণা করে 10,000 টাকা জরিমানা। তো তাই আমি বলেছিলাম, তখন আমার কিন্তু তখন এই সাজা মাথায় নেই, আমি টকশোতে যাই, সাজা মাথায় সব জায়গায় আমি যাই, তাই বলেছিলাম যে আপনাকে কিন্তু মরতে হবে। এই দুইটা এই দিয়ে কারণ দোষে আমাকে সমুট করলো, আমি গেলাম না। তারপর র্যাব আমাকে ধরলো, আপনারা সেটা জেনেছেন, র্যাব আমাকে ধরলো, ধরার পরে যাক আমাকে আদালতে হাজির করলো। সমস্ত আইনজীবী আমার পক্ষে দাঁড়ালেন। আমি বললাম যে আপনাদের আমার পক্ষে দাঁড়ানোর কোনো দরকার নাই, সব ব্যারিস্টার মাহমুদ্দিন, ব্যারিস্টার কাজল, ফজলুর রহমান থেকে সবাই, মানে আমারটা আমি ফেস করবো। তো তখন আদালতে দাঁড়িয়ে তখন আমার ওই বক্তব্য, প্রেসক্রিপশনের বক্তব্য আমাকে বললেন মহামান্য আদালত যে আপনি শপথ বাক্য উচ্চারণ করে বলেন এই কথাগুলি আপনি বলেছেন কিনা। আমি বললাম মহামান্য আদালত, আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছি সব কথা আমি বলেছি, এবং আবারও ঘোষণা করছে এই ধরনের সাজা যদি কোনো বিচারক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং ডাক্তার জুবাইর রহমানের বিরুদ্ধে দেন, আমি কথা বলতেই থাকবো। 100 বছর জেল হলে আমি পড়া করি না। তবে আপনাকে বলতে হবে কেন আমাকে সাজা দেওয়া হলো, 4 বছর সাজা কেন বলতে হবে আপনাকে। বলে অনেক কথা বলে আমি বলেছিলাম যে মহামান্য আদালত, ওই বিচারকের মা শিক্ষিত হলে হয়তো ওই কুলাঙ্গার কথার বানে বুঝতেন। এখনও বাংলাদেশে অনেক মা আছেন যারা 3 আর 2 5, 5 আর 2 কত বলতে পারে না। এখনও বাংলাদেশের অনেক প্রকৃতি এমন জায়গা আছে, এখনও হয়তো ইটের ভাটার চিমনি ধোঁয়াতে পশু পাখি ইতস্ত বোধ করে না। তো সেরকম একটা মা, তার সন্তানও অনেক বিচারক আছে, অনেক বড় বড় জায়গায় আছেন। তো সেই মাকেও যদি সন্তানকে বলতো মা আপনি বলেন তো এই রায় সম্বন্ধে আপনার অভিমতকে, সে মাও তার কথা গালি দিতেন। আমি কি অপরাধটা করেছি? তবে আপনি যদি আমাকে সাজা দেন আমি মহা খুশি হব সাজা দিলে, আর আপনি আমাকে সাজা না দিলে বাংলাদেশের কোটি কোটি মানুষ খুশি হবে। তারপরে আমার প্রায় 15-16 মিনিটের বক্তব্যের পর তারপরে আমাকে জেল দিতে হলো, 5 মাসের জেল, 2,000 টাকা জরিমানা। আমি হাসতে হাসতে বরণ করে নিলাম। তখন ওই বিচারক, আমি তার পাশে একটা রুমে বসেছিলাম, আমার জন্য নাস্তা পাঠালেন, পরে খাবার পাঠালেন, রোস্ট টোস্ট বিরিয়ানি টিরিয়ানি দিয়ে, এবং বলেছেন আমি ওনার ভক্ত, মানে আমার ভক্ত, কিন্তু আমি যেহেতু দায় স্বীকার করেছি সেই কারণে আমাকে জেলটা দিয়েছেন। তো এই যে কথাগুলো বল, ন্যায়ের পক্ষে কথা বলার জন্য আমার জীবন চলে গেলেও আমি তাতে পরোয়া করি না। আজকে ধরেন দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আমার নেতা জনাব তারেক রহমানই আমাকে দায়িত্বটা দিয়েছেন। আমি দায়িত্ব নেওয়ার আমার চিন্তাও সঙ্গে কল্পনাও করিনি। উনি আমাকে দায়িত্ব দিয়েছেন, 2 বার দায়িত্ব দিয়েছেন। উনি আমাকে বললেন যে কারা কারা নির্বাচন করলে ভালো হয়। আমি তাকে বলার পরে 3টা আসনের কথা বললেন। একজনকে তুহিনকে পাঠালো, সুজানগরে থেকে পাঠালো হলো 4 ভাঙলা পর্যন্ত। আমাকে কিন্তু আলম পড়ে না, আমি কিন্তু বলছি তোমার কতগুলি মাছ দাও, যা পারে 500 কেজি হোক, 1000 কেজি হোক, আমি কিন্তু সেই চাউলগুলি কিন্তু আপনাদের বরাদ্দ হয়তো হাতে সত্যি পেয়েছে, আপনার হয়তো পেয়ে যাবেন। আলমকে বলেছি, আসিফুদ্দিন ভাইকে বলছে, আজহারুদ্দিনও বলেছি যে আপনাদের চাওয়াটা কি বলুন তো, আপনার চানটা কি? ঈশ্বর দিয়ে কোনো রাস্তা বাকি নাই। আমার আসতে দেরি হওয়ার কারণ কিন্তু এটা, আমার 2টা রাস্তা ওই বললাম উদ্বোধন করে আসতে সময়টা চলে গেছে। আবার রেড ক্রিসেন্টের আমি ভাইস চেয়ারম্যান, সেখানে তো ভুল করে ওখানে গেলাম, তাদের সংক্ষিপ্ত করার জন্য কিন্তু দেরিটা হলো। আমার কথা হলো যে আমি কি হব, আল্লাহ আমাকে কোথায় নেবেন আমি কিন্তু বলতে পারবো না, নির্ধারিত হবে উপর থেকে। আমার কথা হলো যে আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি না কেন, মানুষ যদি আমাকে ভালো বলে ওইটাই আমি চাই। আমি বিরাট অর্থশালী হলাম, আমি বিরাট মন্ত্রী হলাম, মানুষজন যখন যাচ্ছে ওই সেটা চোর মন্ত্রী যাচ্ছে, ওই চোর এমপি যাচ্ছে, সেটা আমি শুনতে চাই না। মানে আমি বাসে চড়ি, জানেন আপনারা, আমার গাড়িও নাই, কিন্তু আমার একটা বাড়িও নাই, আমার একটা ফ্ল্যাটও নাই, আমি ভাড়া বাসায় থাকি। 5 সালে উঠে যে বাসায়, আজকে 25 সাল ওই একই বাসায় কিন্তু আমি আছি। 6 তলা বাসায় সিঁড়ি বেয়ে উঠি নামি, আমার বউ অসুস্থ, 2 বার স্ট্রোক করা,
তাও কিন্তু আমার বউকে ধরে ধরে নিয়ে উঠেই যাবে। মানুষের বউদের কারণেই কিন্তু অনেকে অসৎ হয়। একটা বাড়ি নাই, গাড়ি নাই, কিছু নাই, তো আমার বউ বলে একটা বাড়িও আমার কাছে চায় না। কি বলে জানেন? বলেন তো। আমার বউ আমার কাছে কি চাই বলেন, বলতে বলে এখানে পুরস্কার দিয়ে দেবো, লজেন্স দেবো, চকলেট, চা খাইতে চান বলেন, বলেন, হ্যাঁ বলেন না। যে বলতে পারবে তাকে আমি কিন্তু পুরস্কার দেব। হ্যাঁ, মানব কল্যাণে কাজ করার কথা বলেন না, বলেন বলেন, আপনারা তো বলার কথা বলেন। আমি আপনারা কেউ পারলেন না, বলেন বলেন। বাড়ির দরকার নাই, তোমাকে দরকার, তুমি জনগণের কাজ করো আর আমি তোমার পাশে থেকে। না, সেটা তো বলে, তাছাড়া উত্তর একটা আছে। সে উত্তরটা কে জানেন? কেউ কোনোদিন যে বউয়ের কাছে যে কথাটা শোনেনি, পৃথিবীর কোনো বউ যে কথা তার স্বামীকে বলেনি। আমার বিয়ের কাবিন কিন্তু 1 টাকা, 101 টাকা। আমার শ্বশুর কিন্তু এসপি ছিলেন। আমার সম্বন্ধে নিজে বিখ্যাত ইঞ্জিনিয়ার। আপনার যে বিদ্যুৎ এর হলো আপনার মেম্বার ডিস্ট্রিবিউশন ছিলেন। 1 টাকার কথা শুনে আমার সম্বন্ধে লাভ ধরছে, এই 1 টাকা 101 টাকা কাবিন হয় নাকি? আমার বউ যে কথাটা বলেন যে হাবিব, তোমার কাছে আমি বাড়ি চাই না, তোমার কাছে একটা অ্যাপয়েন্টমেন্টও চাই না, অ্যাপার্টমেন্ট চাই না, তোমার কাছে আমি কী চাই এইবার বলেন তো। উত্তর তো সহজ করে দিলাম। হ্যাঁ, হলো না এই সংক্রান্ত ব্যাপারে? না, উত্তর হলো না। উত্তরটা হলো এই, যেটা আমি একটু আগে বললাম, যে পৃথিবীর মানুষ যেটা শুনে নাই, যে মাদ্রাসা মহিলা একটা কমিটি সভাপতি, যেটা আমি করেছি। উত্তরটা হলো এই, আমার বউ বলেন হাবিব, আজকে 40-45 বছর ধরে তুমি ঢাকা শহরে, তুমি মুক্তিযুদ্ধে গিয়েছিলে, তুমি 90-এর আন্দোলন নেতা ছিলে, তোমার সাথে অনেকের একের অধিক বাড়ি আছে, অ্যাপার্টমেন্ট তো সবারই আছে, গাড়ি আছে, তুমি আমাকে এই জিনিসটা দাও। এবার বলেন। সরি, হলো না। তাহলে আমাকে কিন্তু প্রত্যেকে চকলেট দেওয়া লাগবে, কিন্তু উত্তর তো দিতে পারলেন না। আমার বউ বলেন হাবিব, আমাকে একটা লিফটওয়ালা বাসায় থাকার ব্যবস্থা করে দাও, আমি অসুস্থ। চিন্তা করতে পারেন? এইটাই হলো আমি। আমার বউ হাবিবের বউ বলে যে কিছু তোমার কাছে চাই না, আমি অসুস্থ মানুষ, একটা লিফটওয়ালা বাসায় আমাকে থাকার ব্যবস্থা করে দাও, আমি যেন একটু নিচে নামতে পারি। নামতে পারে না, 6 তলা, ডাক্তারকে ধরে নিয়ে যাওয়া। বলেন স্যার, রিকোয়েস্ট স্যার, 1 সেকেন্ডের জন্য 4:30টার আগে খুলবেন না ফোনটা। আমি মনে করলাম এত ভালোবাসে, তাহলে তো খোলা যাবে না। আমি ফোনটা খুলি নাই। আমি আর 1 ঘন্টা বাড়ে 5:30টায় খুললাম। আমার ফোন তো বন্ধ করে রাখছে। এই সুবাদে তারা আমার ফোন ট্যাগ করে, মানে ফোনটা ওরা কী বলে, হ্যাক করে সারা পৃথিবী আমার কাছে পাঠাচ্ছে। আমার এই মোবাইলও আছে। 10,000-30,000 টাকা লাগবে, আগামীকাল দিয়ে দেবো। আমার ফোনে পাঠাচ্ছে, আমার বউয়ের কাছে পাঠাচ্ছে, আমার মেয়ের সবার কাছে পাঠাচ্ছে, সারা পৃথিবীর কাছে, সবার, তারিক রহমানের কাছে মনে পাঠাচ্ছে, মনসুরের কাছে পাঠাচ্ছে। তো যারা বোঝে তারা তো বুঝছে জিনিসটা কি। আমি আগে পোকামাকড় করেছিলাম। এখন দেখি রাষ্ট্রে কতজন ফোন করতেছে। আমার রাশিয়ায় থাকে মানিক, আমার যে এর ভাই মাহুদের ভাই, ও বলছে ভাই আপনার ফোন বন্ধ ছিল ভাই, আমি 30,000 টাকা সাথে পাঠিয়ে দিচ্ছি, আবার নাম্বার দেন, আর কত টাকা লাগবে। যে এই আমি কখন টাকা ছাড়া বলছে আপনার মোবাইল থেকে, তোর এইটুকু বোঝে না, ওইটা কি আমার ভাষা কি ওইটা হতে পারে? কি বলছে, আমার ইতে 10-30,000 টাকা লাগবে, যদি দেন আগামীকাল দিয়ে দেবো। অনেক লক্ষ টাকা মানুষ দিয়ে দিতে ভালোবেসে। তাই আমি দেখছি মানুষ ভালোবাসে। ছাত্রদলের একটি মেয়ে, সে আমাকে ফোন করলো, আমি বললাম এই তুই কী করছিস এটা? ভাই আপনার 30,000 টাকা লাগবে, আর ঠিক থাকতে পারি। আমার কাছে টাকা আছে না, ভাগিনীকে বলছে ভাগিনীর কাছে টাকা না, ভাগিনী আবার সে টাকা ধার করে টাঙ্গাইল থেকে ঢাকা আসার পরে গাড়ি ঠেকায়, এক দোকান থেকে হয়নি, এক দোকান থেকে 20,000, একজন 30,000 টাকা দিয়েছে। ভাই টাকাটা দেওয়া লাগবে না, আপনি এত বড় বিপদে পড়ছেন। ছাত্রদলের একটা মেয়ে, সেও আমাকে টাকাটা দিয়েছে। এই যে ভালোবাসা, কিন্তু বুঝলো না যে আমার টেলিফোনটা হ্যাক হয়েছে। এইভাবে আমি তারপরে টকশোতে গেলাম, ইস্যুর বাইরে গিয়ে বললাম, আপনাদেরও বলি,
যে কেউ কোনোদিন আপনাদেরকে যদি ফোন করে বলে যে আপনার ভাই বা আপনার মামা বা আত্মীয় অ্যাক্সিডেন্ট করে অমুক হাসপাতালে আসে, তার চিকিৎসার জন্য টাকা দরকার, টাকা পাঠান, খবরদার দিবেন না। ওই মানুষ যখন একদম অথেন্টিক না হয়, একদম জেন না, বহু এরকম আমি টক শোতে বলেছি। এর আগে যারা হ্যাক হয়েছে যারা, তারা তো এভাবে কেউ মিডিয়ার ব্যক্তিত্ব না বলতে পারিনি হয়তো। আমি বললাম সেদিন টেলিভিশন টক শোতে বললাম, তারপর আমি লাইভে গিয়ে বললাম। এখন আপনাদেরও বলি এগুলি করবেন না, যাচাই বাছাই করে তারপরে টাকাটা আপনি দেবেন বা পৌঁছায় যাবেন বা নিজে গিয়ে দেবেন। বহু করতেছে এটা। হ্যাকিং একটা পাড়া আছে আমাদের লালপুরে, ওই পাড়া সব লোক হ্যাক করে, বিভিন্ন লোকের ফোন হ্যাক করে করে এই আমার কিন্তু অনেক লক্ষ টাকা নিয়ে গেছে। আমি মামলা করেছি যদিও, যে যারা যারা যে ফোন থেকে পাঠানো হয়েছে তার কাছে পাঠানো হয়েছে, তো সময় লাগবে। কিন্তু আমাকে আমার ফোন হ্যাক করার মধ্যে দিয়ে আমি চাই যে বাংলাদেশে অনেক কাজ আছে। আমি একটা ছোটো মানুষ, আমি যেটা শুরু করি শেষ করি সেটা দেশের জন্য, জনগণের জন্য। তা আমার ফোন হ্যাকের মধ্য দিয়ে আর বাংলাদেশে হ্যাকাররা যেন আর কোনোদিন কারো ফোন হ্যাক করে এইভাবে দুর্নীতি করতে না পারে। তাহলে আমার এই যে ভালো করে যারা টাকা দিয়েছেন, ক্ষতি হয়েছে তাদের, তারপরে আমার সার্থকতা খুঁজে পাবো বলে মনে করি। যাক, অনেক আমি এই পরিবারের সন্তান, এই পরিবার সুখী থাকবে, আমার পরিবারের সুখী থাকবে নাকি? এই জন্য আমার কাছে কোন আমি বাস্তবতা কোনটা দরকার, কখন কোনটা দরকার খালি বলবেন আপনারা। অনেক কাজ কিন্তু আমি ভিতরে ভিতরে করে যাচ্ছি, পরে আমার সুযোগ আছে। সুযোগ যেহেতু আছে, ওই যে বললাম মহিলা মাদ্রাসার কি সভাপতি একটা করে মহিলা দেয়, মাদ্রাসা মহিলা। ফোন করলাম মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানকে, তো ভাই কী খবর? আমি বললাম ভাই একটু উপকার করতো। কি? আমি বললাম যে আমার খুব শখ হয়েছে, ছাগলের পেট থেকে একটা গরুর বাইক্ষণ ধরে বক্তব্য দিলাম নিজের মানুষের কাছে। তা আমি পুলিশের সামনে যখন কথা বলি, পুলিশ পরিবারের আমি জামাই না, পুলিশ এত খারাপ। তো শিক্ষকেরা ভালো, পুলিশের ভিতরে সবাই, আমার শুরু ভালো ছিলেন, সবাই কিন্তু ভালো মানুষ না, আছে তার মধ্যে কিছু আছে। তাই আজকে বক্তব্যটা রাখলাম কার সামনে? এবার বলেন, এবার উত্তরটা সঠিক চাই। হলো না, হলো না, বলতেই হবে, একজন না একজনকে বলতে হবে। তাহলে আপনাদের দুপুরের খাবার আপনারা তো খাবেন, এই যে বলে ফেলছে। যাক, আমার খাওয়াটা রিজেক্ট আছে। যদি আপনারা বলতে না পারতেন যে মানুষগুলো, তাহলে আমাকে দুপুরের খেতাম না। কিন্তু ওই কথা বলতে যাচ্ছেন, যাক আল্লাহ আমার মনে রিজিক আছে।